মিসক্যারেজ কি কি উপসর্গ দেখে বুঝতে পারবো যে আমার মিসক্যারেজ হচ্ছে কিংবা হয়ে গেছে, কি কি কারণে মিসক্যারেজ হয়, একবার মিসক্যারেজ হলে পরবর্তী প্রেগন্যান্সিতেও মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা কতটুকু, এটা কি বংশগত, মিসক্যারেজ প্রতিরোধের জন্য আমরা কি কি করতে পারি, এবং ভিডিও সব শেষে থাকবে সমাজে মিসক্যারেজ নিয়ে প্রচলিত কিছু ধারণা এবং তার কোনটা কতটুকু সত্যি। যারা অলরেডি প্রেগনেন্ট কিংবা সামনে প্রেগনেন্সির প্ল্যান করছেন তাদের জন্য খুবই দরকারি কিছু কথা বলবো। আপনারা চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার, এবং আমারও চেষ্টা থাকবে যতটা সংক্ষেপে একদম সব কয়টা পয়েন্ট টাচ করা যায়। রোগীদের অনেকেই প্রায় এই কোশ্চেনটা করেন যে আমি প্রেগন্যান্সি টেস্ট করে প্রথমে পজিটিভ পাই এবং তার 2-1 দিন পরে আবার টেস্ট করে দেখি যে প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ। তাদের রিপ্লাইয়ে আমি প্রায় কমেন্টে উল্লেখ করে দেই যে এটা মিসক্যারেজ হতে পারে। এই মিসক্যারেজটা আসলে কখন বলবো? গর্ভধারণের 23 সপ্তাহের মধ্যে যদি প্রেগন্যান্সিটা লস হয় বা গর্ভের প্রোডাক্টটা যদি বাইরে বেরিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা এই কন্ডিশনটাকে বলি মিসক্যারেজ। যে কোনো প্রেগন্যান্সিতে মিসক্যারেজ কিন্তু একটা খুবই স্বাভাবিক ঘটনা। বলা হয় প্রতি 10টা প্রেগন্যান্সিতে একটা মিসক্যারেজ হতেই পারে। এটা এতটাই কমন যে অনেকের ক্ষেত্রে এমন হয় যে সে প্রেগন্যান্সি বোঝার আগেই তার মিসক্যারেজ হয়ে গেছে। এখানে আরেকটা টার্ম আছে রিকারেন্ট মিসক্যারেজ, অর্থাৎ কারো যদি পর 3 বা তার বেশিবার মিসক্যারেজ হয়, এই কন্ডিশনটাকে বলে রিকারেন্ট মিসক্যারেজ, এবং এই কন্ডিশনটা কিন্তু খুবই রেয়ার। প্রতি 100টা প্রেগন্যান্সিতে এই ধরনের ঘটনা একটা হতে পারে। এখন এই মিসক্যারেজ প্রতিরোধের জন্য কি কি করণীয় সেটা জানতে গেলে প্রথমে জানতে হবে এটার কারণগুলো আসলে কি কি। মিসক্যারেজ কেন হয় এটার কারণগুলো কিন্তু 2 সময় 2 রকম। 13তম সপ্তাহের আগে এর কারণগুলো একরকম, এবং 13তম সপ্তাহের পর থেকে পরবর্তী সময়ে যে কোনো সময় মিসক্যারেজ হলে সেইটার ক্ষেত্রে কারণগুলো কিন্তু অন্যরকম। প্রথমে আসি 13তম সপ্তাহের মধ্যে যে মিসক্যারেজগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কারণগুলো কি কি। মিসক্যারেজের যে কেসগুলো তার 80% ক্ষেত্রে এটা হয় 13তম সপ্তাহের প্রথম দিকে, এবং এই সময়টাতে মিসক্যারেজের সবচেয়ে কমন কারণটা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। যে শিশুটা জন্মাচ্ছে তার বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু এই দুটাতেই 23টা করে ক্রোমোজোম থাকার কথা, এবং এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে শিশুটা জন্মাবে তার প্রতিটা সেলে ক্রোমোজোম সংখ্যা থাকার কথা 46টা বা 23 জোড়া। কোনো কারণে ভ্রূণের ডেভেলপমেন্টাল পিরিয়ডে যদি এক্সট্রা ক্রোমোজোম চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু এই ভ্রূণটা আর সার্ভাইভ করে না। সো এটা কিন্তু ন্যাচারালি বডিতে আর থাকবে না, এটা মিসক্যারেজের মাধ্যমে বডির বাইরে বের হয়ে আসবে। সো প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, এবং এই প্রসেসটাতে কিন্তু মা কিংবা বাবা কেউই দায়ী নন। দ্বিতীয় কারণ, গর্ভফুল বা প্লাসেন্টার যদি গঠনগত কোনো প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু মিসক্যারেজ হয়ে যাবে। 3 নম্বর কারণ, মায়ের বয়স যদি 35 ইয়ার্সের বেশি থাকে, এটা একটা ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি এবং এটাতে মিসক্যারেজ হওয়ার চান্স একটু বেশি থাকবে। এছাড়াও মায়ের ওবেসিটি, ক্যাফেইন, স্মোকিং, অ্যালকোহল এবং জাঙ্ক ফুড ইত্যাদি খাদ্যাভ্যাসগত বা লাইফস্টাইলগত কারণেও কিন্তু মিসক্যারেজ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। 13তম সপ্তাহ পরে অর্থাৎ 14তম সপ্তাহ থেকে পরের দিকে যে মিসক্যারেজগুলো হয় সেই ক্ষেত্রে কারণগুলোর মধ্যে দেখা গেছে বেশিরভাগই ম্যাটার্নাল কন্ডিশনের জন্য হয়। যেমন মায়ের যদি দীর্ঘমেয়াদী কোনো রোগ থাকে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, থাইরয়েডের যদি কোনো সমস্যা থাকে যেমন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, যদি মায়ের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন থাকে, এবং কিছু অটোইমিউন ডিজিজ যেমন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এই ধরনের মেডিকেল কন্ডিশনগুলো মিসক্যারেজের জন্য দায়ী। দ্বিতীয় কারণ, মায়ের বডিতে যদি কিছু ইনফেকশন থাকে যেমন টর্চ ইনফেকশন, এছাড়াও ক্ল্যামাইডিয়া ইনফেকশন, সিফিলিস, গনোরিয়া কিংবা ম্যালেরিয়া, এই ধরনের ইনফেকশনগুলো মিসক্যারেজ ঘটাতে পারে। 3 নম্বর কারণ, ফুড পয়জনিং। অপাস্তরিত দুধ, দুগ্ধজাত প্রোডাক্ট এসব থেকে কিন্তু ফুড পয়জনিং হতে পারে। এছাড়াও কাঁচা ডিম কিংবা আধা সিদ্ধ ডিম, এখান থেকে সালমোনেলা নামের একটা ইনফেকশন হতে পারে। এরপর আধা সিদ্ধ মাংস থেকে টক্সোপ্লাজমা নামের ইনফেকশন হতে পারে। এই ইনফেকশনগুলো আলটিমেটলি মিসক্যারেজ ঘটাতে পারে। এছাড়াও কিছু মেডিসিনের সাইড এফেক্ট যেমন মিসোপ্রোস্টল, রেটিনয়েড, মেথোট্রিক্সেট এবং কিছু ব্যথার ওষুধ আছে যেগুলো আলটিমেটলি মিসক্যারেজ ঘটানোর জন্য দায়ী। এখন তাহলে জানা যাক কি কি উপসর্গ দেখে আমি বুঝতে পারবো যে আমার মিসক্যারেজ হচ্ছে কিংবা হয়ে গেছে। মিসক্যারেজের সবচেয়ে নির্ভরযোগ্য সিমটমগুলোর মধ্যে আছে প্রেগন্যান্সির পরে রক্তপাত। এটা টকটকে রক্ত কালারও হতে পারে কিংবা বাদামি বর্ণেরও হতে পারে, অথবা রক্তের দলা সহ ভারী রক্তপাত, কিংবা রক্তের সাথে কোনো টিস্যু বের হয়ে আসা, বা যোনিপথে রক্তের সাথে মাংসের দলার মতো কিছু একটা বের হয়ে আসতে পারে। মিসক্যারেজের এই ব্লিডিংটা 7 থেকে 14 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। রক্তপাতের পাশাপাশি আর যে কমন সিমটমটা দেখা যায় সেটা হচ্ছে তলপেটে প্রচন্ড ব্যথা বা ক্র্যাম্পিং। এগুলো ছাড়াও প্রেগন্যান্সির যে নর্মাল সিমটমগুলো আপনার আগে ছিল, যেমন বমি বমি ভাব লাগা কিংবা স্তন ভারী ভারী লাগা,
এই সিমটমগুলো হঠাৎ করে অনুপস্থিত হয়ে যাবে। তবে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে রক্তপাত হলো আর তার মানেই যে আমার মিসক্যারেজ হয়ে গেছে এটা কিন্তু না। মিসক্যারেজ ছাড়াও আরও কিছু মেডিকেল কন্ডিশনে কিন্তু আপনার এরকম সামান্য পরিমাণের রক্ত প্রেগনেন্সি অবস্থায় আসতে পারে। এছাড়াও থ্রেটেন্ড অ্যাবর্শন নামের একটা কন্ডিশন আছে, যেখানে কিন্তু এরকম সামান্য রক্তপাত হয়। এই অবস্থায় রোগীকে বেড রেস্টের পাশাপাশি কিছু মেডিসিন দিয়েও কিন্তু প্রেগনেন্সি কন্টিনিউ করানো যেতে পারে। সো গর্ভাবস্থায় রক্তপাত হলে একদম দেরি না করে তাৎক্ষণিক আপনার উচিত হবে একজন গাইনি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া। প্রিভিয়াসলি মিসক্যারেজ হলে 3 মাস পর থেকে আবার প্রেগনেন্সির জন্য ট্রাই করার পরামর্শ দেওয়া হতো। বর্তমানে স্টাডিগুলো বলে যে মিসক্যারেজ হওয়ার পরে 2 সপ্তাহ পর থেকে আপনি প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারেন। তবে বেস্ট হলো মিসক্যারেজের পর পরবর্তী 1টা মাসিক গ্যাপ দিয়ে এরপর থেকে প্রেগনেন্সির জন্য ট্রাই করা বেটার। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে কারো একবার মিসক্যারেজ হলে তার পরবর্তী প্রেগনেন্সিতেও মিসক্যারেজের চান্স বেড়ে যায়, কিন্তু রিসেন্ট সায়েন্স বলে এরকম সম্ভাবনা খুবই কম। তবে যাদের ক্ষেত্রে পরপর 3 বার বা তার বেশিবার মিসক্যারেজের হিস্ট্রি থাকে তাদেরকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে এবং নিয়মিত গাইনি বিশেষজ্ঞের ফলো আপে থাকতে হবে। এরকম একটা ধারণা প্রচলিত আছে যে মিসক্যারেজটা হয়তোবা বংশগত। কিছু স্টাডি এর সপক্ষে এক যুক্তি দিলেও এটা নিয়ে আসলে আরো অনেক গবেষণার প্রয়োজন আছে। সো মিসক্যারেজ যে বংশগত এটা এখনো সম্পূর্ণভাবে এস্টাবলিশড না। মিসক্যারেজ প্রতিরোধের জন্য আমাদের কি করণীয় এটা বলার আগে ছোট্ট করে বলে নেই সমাজে মিসক্যারেজ নিয়ে আরো কি ধারণা প্রচলিত আছে এবং তার কোনটা কতটুকু সত্যি। 1. মানসিক চাপ, হতাশাগ্রস্ততা, হঠাৎ করে আতঙ্কিত হওয়া কিংবা হঠাৎ মানসিকভাবে কোনো আঘাতের কারণে মিসক্যারেজ হয় না। 2. প্রেগনেন্সি টাইমে নিয়মিত ব্যায়াম করলে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা নাই। 3. দাঁড়িয়ে কাজ করলে কিংবা লম্বা সময় ধরে কোনো কাজ করলে মিসক্যারেজ হতে পারে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। 4. গর্ভাবস্থায় সহবাস করা যায় না, করলে মিসক্যারেজ হতে পারে, এই ধারণাটাও ভুল। 5. বিমানে ভ্রমণ করলে মিসক্যারেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। 6. গর্ভাবস্থায় ঝাল খাবার খেলে মিসক্যারেজ হওয়ার কোনোই সম্ভাবনা নাই। এবং সবচেয়ে ভ্রান্ত এবং ভয়ানক যে ধারণাটা সেটা হচ্ছে মিসক্যারেজের জন্য আমাদের দেশে মেয়েদেরকে দায়ী করা হয়, যেটা সম্পূর্ণভাবে ভুল। মিসক্যারেজ হওয়ার পেছনে সবচেয়ে কমন যে কারণটা বললাম ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, এতে স্বামী বা স্ত্রী কারোরই কোনো হাত নেই। এবার আসি মিসক্যারেজ প্রতিরোধে আমাদের কি করণীয়। এই অংশটা খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। মিসক্যারেজ হওয়ার 50% কারণ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, বাকি 40% কারণ অজানা এবং জাস্ট 10% ক্ষেত্রে আমরা এই মিসক্যারেজের কারণটা বের করতে পারি, যে কারণগুলো ভিডিওর শুরুতে বলেছিলাম। 50% কারণ যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, এটা প্রতিকারের উপায় আমাদের হাতে নেই। বাকি 40%-এর কারণ আমরা জানি না এবং লাস্ট 10% যেটা কারণ আমরা জানি, এইটা প্রতিরোধের জন্য আমরা মোট 3টা কাজ করতে পারি। তার মধ্যে 1. প্রি কনসেপশন চেক আপ, অর্থাৎ প্রেগনেন্সি হওয়ার আগেই আপনার অবশ্যই উচিত একজন গাইনি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া এবং প্রয়োজনীয় চেক আপগুলো করিয়ে ফেলা, যেমন ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা, থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা এবং অন্যান্য হরমোনজনিত কোনো সমস্যা আছে কিনা, এই চেক আপটা করিয়ে ফেলা খুবই ইম্পর্টেন্ট। 2. পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া, অবশ্যই জাঙ্ক ফুড পরিহার করা এবং একটা সুন্দর ডিসিপ্লিনড লাইফস্টাইল মেনটেন করা। এবং 3. আপনার ওজন নিয়ন্ত্রণ করা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রি কনসেপশনাল চেক আপ। প্রেগনেন্সি প্ল্যান করার আগে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং এই প্রি কনসেপশনাল চেক আপটা অবশ্যই করাবেন। সকল ফিউচার মাদের জন্য অনেক শুভকামনা।